হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অথবা জড়তার ভ্রামক থেকে এই অঙ্কটা সলভ করার ট্রাই করব। তো এই অঙ্কটা হচ্ছে একই সাথে জড়তার ভ্রামকের ২ টা খুবই ইম্পোর্টেন্ট উপপাদ্য, লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্য ২ টারই ইউজ করা লাগে। সো আমার কাছে মনে হয় এটা খুবই ইম্পোর্টেন্ট একটা ম্যাথ এবং এটা এখন পর্যন্ত কোনো অ্যাডমিশন টেস্টে আসে নাই খুব সম্ভবত। বাট বুয়েট অ্যাডমিশন টেস্টের রিটেনে খুব সম্ভবত খুবই শীঘ্রই চলে আসতে পারে। একটা হিউজ চান্স আছে চলে আসার এবং অভ্যাসও উইকলিতে এই কোয়েশ্চেনটা থেকে বারবার ঘুরে পেঁচিয়ে কোয়েশ্চেন দিতে দেখছি। আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো আমি হচ্ছে এটা এখন একটু এক্সপ্লেন করে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু কোয়েশ্চেনটা পড়ে দেখি আমাদের কি বলছে। প্রথম বলছে আমাদের এল মিটার দৈর্ঘ্যের এম কেজি ভর বিশিষ্ট একটা বর্গাকার কাঠামো আছে। অর্থাৎ আমাদের একটা স্কোয়ার আছে যেটার দৈর্ঘ্য হচ্ছে মানে প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে এল মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল মিটার। আর হচ্ছে এই পুরা কাঠামোটার ভর হচ্ছে এম কেজি। তো বলছে আমাদের পিকিউ অক্ষের সাপেক্ষে এই যে পিকিউ অক্ষটা আছে এটার সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করতে বলছে। আবার আমাদের আরেকটি ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে পি হচ্ছে এডি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। তো এই ছিল আমাদের কোশ্চেনটা মোটামুটি ছোট। কিন্তু এখন আমরা সলভ করতে গেলে প্রথমে যে ঝামেলাটায় পড়বো সেটা হচ্ছে আমাদের পিকিউ অক্ষের সাপেক্ষে কোন একটা বর্গ বা আয়তাকার পাতে জড়তার ভ্রামক বের করার ডিরেক্ট সূত্র আমাদের জানা নেই। আমরা কিন্তু ডিরেক্ট এই সূত্রটা জানি না যে অ্যাকচুয়ালি কেমনে করতে হয়। বাট আমরা আয়তাকার পাতের জন্য ২ টা সূত্র জানি। আমি প্রথমে আয়তকার দিয়ে দেখাচ্ছি কারণ বর্গ এক প্রকার আয়ত, রাইট? জাস্ট প্রত্যেকটা বাহু সমান হয়ে যাবে অটোমেটিক। আমি যদি আয়তকার, আমরা ২ টা সূত্র দেখছি আয়তকার পাতে আমাদের বইতে। আমাদের যে বইগুলো পড়ানো হয় ওখানে আমাদের আয়তকার পাতের ৩ টা সূত্র আছে বেসিক্যালি, বাট আমি এখন ২ টা দেখাচ্ছি। সো ওই সূত্র ২ টাই হোপফুলি আপনারা সবাই দেখছেন বা পড়ছেন। তো প্রথমটা যদি বলি সেটা হচ্ছে আয়তকার পাতের ভর কেন্দ্রগ্রাম, এটা যদি আমার ভর কেন্দ্র হয় তাহলে ভর কেন্দ্রগ্রামী এবং এই যে তল, এই তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে একেবারে লম্বভাবে যাবে। আচ্ছা, আমি যদি 3D ভাবে আঁকার চেষ্টা করি দেখি হয় কিনা 3D ভাবে। এটা হচ্ছে আয়তাকার পাত। এই আয়তাকার পাতে একেবারে ভর কেন্দ্রগামী, একদম লম্ব অক্ষের সাপেক্ষে, মানে একেবারে তলের উপর লম্ব, ঠিক আছে? হোপফুলি বুঝা যাচ্ছে ব্যাপারটা। একেবারে তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে, এটা যদি আমার একটা বাহু যদি A হয় আরেকটা বাহু যদি B হয় তাহলে আমার জড়তার ভ্রামক হয় হাফ অফ m, সরি 1/12 m a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমার একেবারে ভরকেন্দ্রগামী হলে। আরেকটা আছে, আরেকটা যদি এই ম্যাথে লাগবে না, দেখাই তবুও। আরেকটা হচ্ছে যদি যেকোনো একটা বাহু সমান্তরাল অক্ষ হয়, যেকোনো একটা বাহু সমান্তরাল হয় এবং ভরকেন্দ্রগামী যায়, যদি এ বাহু সমান্তরাল হয় অক্ষটা, তাহলে আমার সেক্ষেত্রে সূত্র হয় m/12 ভি স্কোয়ার। অর্থাৎ যে বাহু সমান্তরাল ওইটা ছাড়া অপর বাহুটার স্কোয়ার। যদি এটা এই ম্যাথে লাগতেছে না তবুও দেখালাম। এখন এটা যদি আয়তটা যদি বর্গ হয় সেক্ষেত্রে কি হবে? সবই সেম থাকবে, জাস্ট সেক্ষেত্রে এ আর ভি সমান হয়ে যাবে, রাইট? এটাও এ হবে, এটাও এ হবে। তাহলে আমরা তখন লিখতে পারি 1/12 এম অফ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে আমার এম এ স্কোয়ার বাই 6, রাইট? সো আই হোপ বুঝে গেছে ব্যাপারটা। তো আমি হচ্ছে তাহলে এখন মেইন অঙ্কে ব্যাক যাই। আর এগুলার প্রমাণটাও বইতে দেওয়া আছে, যদিও আমাদের এসএসসি খুব একটা প্রমাণটা লাগে না। ওকে, আমি যদি এখন এই পাশে আবার একটু আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে আমার সেই বর্গাকার পাত আর এটা হচ্ছে আমার পি কিউ অক্ষ। আমি এখানে একটা অক্ষ চিন্তা করি, এখানে একটা অক্ষ চিন্তা আমি জাস্ট প্রথমে কর্ণ দুইটা অ্যাড করতেছি। ওকে, কর্ণ দুইটাকে অক্ষ হিসেবে চিন্তা করবো পরে। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আর এটা এখানে হচ্ছে আমার পি কিউ কর্ণ, পি কিউ অক্ষটা, মানে যেটা যে অক্ষের সাপেক্ষে বের করতে বলছি। এখন আমরা যেহেতু আমরা ডিরেক্ট পি কিউ অক্ষের সাপেক্ষে জানি না, কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারতেছি, আমরা কিন্তু চাইলে ভি কিউ অক্ষের সাপেক্ষে বের করতে পারি। প্রথমে লম্ব অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করবো, তারপর সমান্তরাল অক্ষ উপপাদ্য অ্যাপ্লাই করে পি কিউ অক্ষের সাপেক্ষে কিন্তু আমরা বের করতে পারি, কারণ পি কিউ অক্ষটা কিন্তু আমাদের এই যে আহ, এটা তো হচ্ছে ডি। সো পিকে অক্ষটা কিন্তু আমার বিডি অক্ষের সমান্তরাল, রাইট? তার মানে আমি যদি সামহাও একবার বিডি অক্ষের সাপেক্ষে পুরো জড়তার ভ্রামকটা বের করতে পারি তাহলে সেখান থেকে আমি পিকে অক্ষের সাপেক্ষে খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে আমার বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো। এখন বিডি অক্ষের সাপেক্ষেও কিন্তু আমি ডিরেক্ট জানি না, বাট আমার একটা সূত্র জানা আছে। সেটা হচ্ছে একটা বর্গাকার পাতের একেবারে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র আমরা জানি। তো একেবারে এটা যদি আমার ও হয় তাহলে এই ভর কেন্দ্রগামী, অর্থাৎ এখানে একটা লম্ব অক্ষ এখানে একটা আহ কি বলে এটাকে, লম্ব অক্ষ চিন্তা করলাম, মানে একদম তলের উপর লম্বা একটা অক্ষ চিন্তা করলাম। এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হবে? ওই যে একটু আগে দেখে আসলাম, m/12 a স্কয়ার প্লাস a স্কয়ার। a স্কয়ার প্লাস a স্কয়ার কেন? কারণ দুইটা বাহুই সমান, দুইটাকে a ধরলাম। ওকে, তাহলে আমার
আচ্ছা, এখানে হচ্ছে এল দিছে এর জায়গায়। ওকে, তাহলে দুটোই এল স্কয়ার হবে। তো আমি এখানে লিখলাম m/12 এল স্কয়ার প্লাস এল স্কয়ার, তাহলে হচ্ছে আমার m/6 এল স্কয়ার। এটা হচ্ছে আমার একেবারে এই যে ভর কেন্দ্র আমি অক্ষের সাপেক্ষে এবং তলের উপর লম্ব অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? সো এটাকে আমি নাম দিলাম আই ও, এটাকে আই ও নাম দিলাম। ওকে, এখন আমরা কিভাবে আইও থেকে বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারি? তো আমাদের লম্বকূপ উপপাদ্য জানা আছে, রাইট? লম্বকূপ উপপাদ্যটা আমি আবার যদি একটু রিক্যাপ করি, তাহলে হচ্ছে লম্বকূপ উপপাদ্য কি বলে, আমরা যদি আমাদের যদি দুটো অক্ষ পরস্পর, সেটা হচ্ছে আমার দুটো অক্ষ পরস্পর লম্বভাবে ছেদ করছে, এই একটা অক্ষ এই একটা অক্ষ, দুটো অক্ষ যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তাহলে এই দুটো অক্ষের উপর লম্বভাবে ছেদ করা আরেক মানে এই দুটা যে অক্ষটা আছে, এই দুটো অক্ষের যে ছেদবিন্দু, ওই ছেদবিন্দুকে আমি আরেকটা অক্ষ যদি এই দুটার উপরই লম্ব হয়, সেটা সেটা হচ্ছে আমার, আমি এক্স ওয়াই জেড দিয়ে দেখাই, এটা হচ্ছে আমার, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে বুঝতে ইজি হবে, আমি রিলেট করতে পারা যাবে। সো এক্স আর ওয়াই অক্ষের সাপেক্ষে যদি আমার জড়তার ভ্রামক হয় আই এক্স, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় আই ওয়াই, আর জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় আই জেড, তাহলে এই যে এক্স আর ওয়াই অ্যাক্সিস পরস্পর যে বিন্দুতে ছেদ করছে, জেড অ্যাক্সিস হচ্ছে এই দুইটা ছেদবিন্দুগামী আবার এই দুটো অক্ষের উপরই লম্ব, তাই না? আমরা তো জানি যে তিনটা অক্ষই পরস্পর অ্যাকচুয়ালি লম্বভাবে ছেদ করে, তার মানে জেড অ্যাক্সিস হচ্ছে এই দুই অক্ষের উপর লম্ব এবং এই দুটো অক্ষের উপরই লম্ব আবার এই দুটো অক্ষের ছেদবিন্দুগামী। তাহলে সেক্ষেত্রে আমরা জড়তার যে লম্ব উপপাদ্য সেটা অনুযায়ী বলতে পারি আই জেড হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলই হচ্ছে অ্যাকচুয়ালি জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটা হচ্ছে আমরা লম্বক্ষোভ উপপাদ্যকে ইজিলি এভাবে চিন্তা করে দেখতে পারি। ওকে, সো এখানে যেহেতু এটা বর্গ, তার মানে আমাদের এই যে ভিডি আর এসি কে যদি আমি অক্ষ চিন্তা করি, তাহলে এই দুটো পরস্পর লম্বভাবে ছেদ করছে, কারণ কি বর্গে দুটো কর্ণ পরস্পর লম্বভাবে ছেদ করে, এটা আমাদের জানা আছে। আবার ও ও বিন্দুগামী যে লম্বক্ষোভ উপপাদ্য, সরি ও বিন্দুগামী যে ভরকেন্দ্রগামী লম্ব লম্ব অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক বের করছি, ওটা কিন্তু আবার এই দুটা এসি এবং বিডি এর উপর লম্ব, রাইট? তো তার মানে আমি এখানে একেবারে লম্বক্ষোভ উপপাদ্য অ্যাপ্লাই করার একদম মুখ্যম একটা সুযোগ আমাদের কাছে আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আই অফ এসি অর্থাৎ এসি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস আই অফ বিডি, বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই অফ ও। ওটা কি আই ওটা কি আই ওটা হচ্ছে একেবারে ভরকেন্দ্রগামী এবং তলের উপর লম্ব অক্ষ উপপাদ্য, লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ঠিক আছে? তো এখন এখানে আরেকটা জিনিস বুঝার আছে, দেখেন আমার এসি আর বিডি দুটাই কিন্তু কর্ণ এই বর্গটার। আবার দুটা কর্ণের সাপেক্ষে যে জড়তার ভ্রামক দুটার মানে কিন্তু সমান হবে, রাইট? সমান হবে কেন? কারণ হচ্ছে দুটোই এটা কিন্তু সিমেট্রিক্যাল, রাইট? এই পাশে যে পরিমাণ আছে আমার এই পাশে সেম পরিমাণ ভরই আছে, রাইট? তার মানে আমরা বলতে পারি আই অফ এসি আর আই অফ ভিডি সমান হবে, দুটা যেহেতু সিমেট্রিক্যাল, দুটার একই পাশে সেম জিনিসপাতি আছে, তার মানে আমরা বলতে পারি দুইটা সিমেট্রিক্যাল এবং দুটো সমান। তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি আই অফ এসি আর আই অফ ভিডি দুটো অ্যাকচুয়ালি সমান হবে, রাইট? তার মানে আমি আই অফ এসি কে আই অফ ভিডি লিখতে পারি। তো এখান থেকে আমি লিখতে পারি টুয়াইস আই অফ বিডি। আই হোপ বুঝা গেছে আমি কিভাবে টুয়াইস এখানে আনলাম, দুটো যেহেতু সমান, তার মানে আমি এটাকে আই অফ বিডি লিখতে পারি। সো আই অফ বিডি প্লাস আই অফ বিডি দুটাকে লিখতে পারি একই সাথে টুয়াইস আই অফ বিডি। সো এটাকে লিখতে পারি আই। এখন আই ও এর মানটা আমরা জানি m/6 l স্কয়ার, আমি এখানে বসিয়ে দিলাম m/6 l স্কয়ার। তো তার মানে আমি এখান থেকে পেয়ে গেছি আই অফ বিডি ইজ ইকুয়াল টু m বাই, দুইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে m/12 l স্কয়ার। তার মানে আমাদের কাজ অনেকটাই কমপ্লিট। আমরা এখন এই যে বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে গেছি, মানে এই যে বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে গেছি, এখন আমাদের পিকিউ তে আনতে তো এখন ইজি, কারণ আমরা এখন একটা সমান্তরাল অক্ষ উপপাদ্য এপ্লাই করলে আমাদের কাজটা হয়ে যাবে, রাইট? তো আমরা এখন আমাদের টার্গেট হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এপ্লাই করা। আচ্ছা, সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমি যদি আবার একটু দেখাই, আই হোপ সবাই একটু জানেন, তবে আমি একটু দেখাই। এটা যদি একটা যেকোনো একটা বস্তু হয়, অসমাকৃতির একটা বস্তু অবভিয়াসলি, সো এটার ভরকেন্দ্রগামী একটা যদি অক্ষ হয়, এটা হচ্ছে একেবারে ভরকেন্দ্রগামী, ঠিক আছে? এটা যদি ভরকেন্দ্রগামী অক্ষ হয়, আবার আরেকটা অক্ষ যদি হয় এটা, আমাদের এই অক্ষের বলা হয়েছে বস্তু এই অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। তো সেক্ষেত্রে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে, আচ্ছা এই যে ভরকেন্দ্রগামী অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামককে আমি ধরলাম আই অফ জি। তাহলে আমার যদি এই ভরকেন্দ্রগামী অক্ষে সমান্তরাল একটা অক্ষ যদি হয় এই অক্ষটা, তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় আই ইজ ইকুয়াল টু ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা যদি আমি ধরি ডি, তাহলে প্লাস এম ভি স্কয়ার। আর এমটা হচ্ছে এই যে বস্তুটার ভর, রাইট? এটা হচ্ছে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য, সবারই আই হোপ জানা আছে, আমি একবার জাস্ট রিক্যাপ করে নিলাম তবু। তো এখন আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা এপ্লাই করার চেষ্টা করবো, বাট আমাদের একটা সমস্যা হয়ে গেছে, আমরা এই এই যে এই দুটো অক্ষের মধ্যবর্তী দূরত্ব জানি না, বাট দূরত্ব বের করাটা খুব একটা সমস্যা হবে না, আমরা দূরত্বটা বের করি এখন এখানে। আমি আমার এখন টার্গেট হচ্ছে দূরত্ব বের করা, রাইট? তো আমি হচ্ছে এটা একেবারে কেন্দ্রটা ধরলাম এখানে, এটা হচ্ছে আমার কেন্দ্র। তো আমার হচ্ছে দূরত্ব দরকার হচ্ছে এই যে এই দূরত্বটা দরকার, ডি টা দরকার, রাইট? সো ডি টা আমরা কিভাবে বের করতে পারি? প্রথমত
আমার পুরাটা হচ্ছে এল, তাহলে আমার এটুকু হচ্ছে এল বাই টু, এটুকু হচ্ছে এল বাই টু, যেহেতু এ কিউ হচ্ছে এর মধ্যবিন্দু, এটা প্রশ্ন বলে দিচ্ছে, রাইট? তো আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে, সরি, এই পয়েন্ট থেকে আমি এই যে বিডিএ রেখার উপর একটা লম্ব টানি। সরি, লম্ব বলছি কেন? লম্ব না, মানে আমি এই পয়েন্ট থেকে এই বিডি রেখাকে একটা সংযোগ বিন্দুতে এটা সমান্তরাল, অর্থাৎ বি কিউ এর সমান্তরাল একটা রেখা টানবো। লম্ব না, লম্ব তো এটা তো 90 ডিগ্রি, রাইট? যেহেতু বর্গ, তার মানে অবভিয়াসলি এটা 90 ডিগ্রি হবে। আচ্ছা, এটা 90 ডিগ্রি কারণে এটা হোপফুলি বুঝে গেছে। আমার তো এই কর্ণটা অ্যাড করতেছি, ওকে? আমি হচ্ছে এই কর্ণটা অ্যাড করতেছি। তো কর্ণদ্বয় পরস্পরকে অবভিয়াসলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এটা 90 ডিগ্রি হবে। I hope বুঝে গেছে। আর এই রেখা যেটা আঁকছি, এই রেখার নাম যদি দিই আমি, এই রেখার একটা নাম দেওয়া দরকার, এটাকে এক্স ওয়াই নাম দিই। সো এক্স ওয়াই রেখাটা এমন ভাবে আঁকবো যাতে এটা কিউবি এর সমান্তরাল হয়, ঠিক আছে? এটা কিউবি এর সমান্তরাল হয় এমন ভাবে আঁকবো। তো কিউবি এর সমান্তরাল যেহেতু আঁকছি, তার মানে আমার এটা যদি এল বাই টু হয়, এটাও আমার এল বাই টু হবে। আমি হোপ এটা বুঝে যাচ্ছে, রাইট? তো আমার এখন দরকার ডি। তো আমি হচ্ছে এই চিত্রটা একটু এই পাশে নিয়ে আসি, আমার তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে। ওকে, সো আমার এটা এল বাই টু, যেহেতু এটা এক্স ওয়াইটা একেবারে কিউবের সমান্তরাল, একই সমান্তরাল ভাবেই আঁকছি আমি। আর এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি হবে? দেখেন, এটা হচ্ছে 45 ডিগ্রি, রাইট? কারণ বর্গের কোণ অবভিয়াসলি এই দুইটা রেখাকে 45 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করবে, এই দুইটা রেখাকে সমদ্বিখণ্ডিত করবে। তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তার মানে অর্ধেক হবে 45 ডিগ্রি। তার মানে আমার এটাও 45 ডিগ্রি হবে, রাইট? 45 ডিগ্রি হবে এটা। তার মানে আমার এই কোণটা 45 ডিগ্রি। আবার আমার এই দূরত্ব হচ্ছে ডি, আমি এই দূরত্বকে দিলাম ডি। আর আমার এই দূরত্ব অর্থাৎ অতিভুজ, এখানে এইটা তো অতিভুজ ইন্ডিকেট করতেছে, অতিভুজটা হচ্ছে আমার এল বাই টু। তো আমার এখন ডিটা বের করা দরকার। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজে আমরা এখানে যদি কোসাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডি বাই এল বাই টু, ভূমি বাই অতিভুজ, রাইট? সো ডি বাই এল বাই টু। তাহলে আমরা এখান থেকে ডি এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে cos 45 ইন্টু এল বাই টু। cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার মানে হবে এল বাই টু। এটা হচ্ছে আমার ডি এর মান। ওকে, তার মানে আমি ডি পেয়ে গেছি। এখন আমার জন্য একেবারে সব ইজি হয়ে গেছে, আমি জাস্ট সূত্র বসাবো, মান বসাবো, দ্যাটস ইট। আমি যেগুলো একটু বুঝি পাশে। তো এখন আমি একেবারে সমান্তরাল উপপাদ্য, অক্ষ উপপাদ্যটা অ্যাপ্লাই করে দিতে পারি। এখন আমার আই অফ পি কিউ, অর্থাৎ পি কিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আই অফ বিডি, অর্থাৎ বিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম, এবং এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, এটাকে ডি ধরছিলাম, এম ডি স্কোয়ার। সো আই অফ বিডি আমরা পাইছিলাম এম বাই টুয়েলভ এল স্কোয়ার, সো এটা এখানে বসে দিব এম বাই টুয়েলভ এল স্কোয়ার প্লাস, এখানে এম আছে, আর ডি কে আমরা পাইছিলাম একটু আগে এই যে এল বাই টুর উপর। সো স্কোয়ার যদি করি তাহলে এল স্কোয়ার বাই 4 × 2, দ্যাট মিনস 8 হবে। তো তার মানে আমার এখানে আসতেছে, আমি এম এল স্কোয়ারটা যদি কমন নিই, এখানে থাকতেছে 1/12 প্লাস 1/8। সো এটা যদি করি 1/12 প্লাস 1/8, এটা ক্যালকুলেটরে করলে 1/12 প্লাস 1/8, এটা হচ্ছে আমার 5/24। তার মানে আমার আনসারটা হবে 5/24 এম এল স্কোয়ার। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তো এখান থেকে কোয়েশ্চেনটা আরেকটু এভাবে দিতে পারতো, এল মিটারের জায়গায় বলতো 1 মিটার দৈর্ঘ্য আর 1 কেজি ভরের। সেক্ষেত্রে আমরা জাস্ট এম এর জায়গায় 1 কেজি বসাইতাম আর এল এর জায়গায় 1 মিটার বসাইতাম, তাহলে তখন আনসারটা হতো এম/12, জাস্ট তখন ইউনিটটা বসাই দিতাম। ওকে, সো আমার মনে হয় যে মোটামুটি ক্লিয়ার অঙ্কটা। সো তবুও যদি কোনো জায়গায় আনক্লিয়ার মনে হয় তাহলে কমেন্ট ওই জায়গাটা যদি বলেন, তাহলে বুঝে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।